আমাদের অবশ্যই নজর রাখতে হচ্ছে পেহেলগাঁওয়ের দিকে, কারণ আমরা জানি গত 22শে এপ্রিল 2025 যেই ঘটনা ঘটে গিয়েছে তারপর তার প্রভাব পড়েছে গোটা দেশ, এবং শুধুমাত্র দেশ নয় বিদেশেও এর প্রভাব ইতিমধ্যেই পড়েছে, এবং ভারত পাকিস্তানের যে সম্পর্ক তাতে যেন আরো অবনতি এই মুহূর্তে লক্ষ্য করা গেছে। আর এই মুহূর্তে পেহেলগাঁওয়ে জঙ্গি আক্রমণে আরো নতুন তথ্য, চাঞ্চল্যকর তথ্য এনআইএ এর রিপোর্টে। নির্লজ্জ পাকিস্তানের সীমান্তে গোলাবর্ষণ, ভারতীয় সঙ্গীত বন্ধ করল পাকিস্তান, ভারতের পাশে বিশ্ব, আরও চাপে ইসলামাবাদ। এবং এই মুহূর্তে রীতিমতো পেহেলগাঁওয়ে জঙ্গি আক্রমণে উঠে আসছে নতুন তথ্য। যেমনটা জানা যাচ্ছে, হামলার কয়েকদিন আগেই সন্ত্রাসীরা ভারত ভূখণ্ডে এসেছিল, অর্থাৎ এই জঙ্গি আক্রমণে নতুন তথ্য, চাঞ্চল্যকর তথ্য এনআইএ এর রিপোর্টে। ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স নেটওয়ার্ক সাহায্য করেছিল, ফরেন্সিক ও ইলেকট্রনিক তথ্য সংগ্রহ করেছে এনআইএ। এবার এনআইএ রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, একটার পর একটা তথ্য উঠে আসছে এনআইএ রিপোর্টে। অন্যদিকে ভারতীয় সঙ্গীত বন্ধ করলো পাকিস্তান, এবং পাকিস্তানের এফএম এ কোনো রকম ভারতীয় সঙ্গীত চলবে না, এমনটাই বলা হচ্ছে। একেবারেই, অর্থাৎ মাসুমা কোনো একটা জায়গায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পেহেলগাঁওয়ের আক্রমণের পর যেমন তার প্রভাব পড়েছে গোটা দেশ জুড়ে, যেমনটা বলছিলাম প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ, এবং এই মুহূর্তে একটাই গোটা দেশবাসীর বার্তা, তা হলো প্রত্যাঘাত। এবং আমরা জানি ভারতের পক্ষ থেকে ইতিমধ্যেই কড়া জবাব দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম সিন্ধু চুক্তি স্থগিত করা। ঠিক তার পাশাপাশি এর প্রভাব আমরা দেখেছি গোটা বিশ্বে পড়েছে, এবং কোনো একটা জায়গায় গিয়ে যেন মনে হচ্ছে গোটা বিশ্বের নিরিখে এই মুহূর্তে যথেষ্টই কোণঠাসা পাকিস্তান। এবং এই মুহূর্তে আমরা যেই পরিস্থিতি দেখতে পাচ্ছি, তখন যেন ভারতে যতই প্ল্যানিং এগোচ্ছে, পাকিস্তানে যেন প্যানিক অ্যাটাক আসছে পাকিস্তান। কিন্তু এখান থেকে শাহানা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, তুমি বলছো যে যেন পাকিস্তানের কাছে, ইসলামাবাদের কাছে এটা একটা প্যানিক, কিন্তু তারপরেও সংঘর্ষ বিরতি চুক্তি বারংবার করে তারা বারংবার বিনা উস্কানিতে, বিনা প্ররোচনায় গুলিবর্ষণ করছে, এবং প্রত্যেক দিন রাতে ঠিক একই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে শাহানা ভারতীয় সেনার তরফ থেকে কোনো রকম উস্কানি, কোনো রকম প্ররোচনা কিন্তু দেওয়া হচ্ছে না। একেবারে আমরা দেখেছি একদম শুরু থেকেই ভারতের তরফ থেকে কিন্তু যথেষ্ট সহনশীল মনোভাবের আগেও বহুবার দেখানো হয়েছে, এবং এক্ষেত্রেও কিন্তু ভারত অবশ্যই জবাব দিয়েছে, কারণ এ ধরনের হামলার পর তো জবাব দেওয়াটা অত্যন্ত জরুরি। কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আমরা পাকিস্তানের তরফ থেকে বারবার যে ধরনের মানে এই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করার যে একটা প্রবণতা আমরা বারংবার নজরে এসেছে আমাদের, যদিও বা ভারতীয় সেনার তরফ থেকে জবাবও দেওয়া হয়েছে, পাল্টা জবাব দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও যেই ঘটনাগুলো ঘটে চলেছে, এবং তুমি নিশ্চয়ই জানো যে পাকিস্তানের তরফ থেকে যে প্রেস বার্তাগুলো, অর্থাৎ যে রিপোর্টগুলো, সেগুলো রাত 2টোর সময় পর্যন্ত, এমনকি জরুরি তথ্য যা বিশ্বের কাছে আনা প্রয়োজন, রাত 2টোর সময় প্রেস মিট করতে হচ্ছে প্রেসের কাছে, গোটা বিশ্বের কাছে একটা নিজের বার্তা তুলে ধরতে হচ্ছে। এবং গোটা পরিস্থিতির নিরিখে এটা বোঝা যাচ্ছে যে পাকিস্তান কোনো একটা জায়গায় গিয়ে একটা হজবরল পরিস্থিতি রয়েছে, কারণ আগে থেকেই আমরা জানি পাকিস্তান যথেষ্টই অর্থনৈতিক একটা প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছিল, ঘরে বাইরে একটা চাপ ছিল পাকিস্তানেও, এবং তারপর এই ঘটনার পর থেকে গোটা বিশ্বে যেভাবে কোণঠাসা হয়েছে, এবং বিশ্বের তাবড় তাবড় দেশে যারা রাষ্ট্রপ্রধান রয়েছেন তারা যেভাবে ভারতের পাশে দাঁড়িয়েছেন, ঠিক তার পাশাপাশি তারা যেভাবে গোটা বিশ্বের নিরিখে পাকিস্তানের সমালোচনা করে, এই অ্যাটাকের সমালোচনা করেছেন, সেটা থেকে পাকিস্তান আরো কোণঠাসা হয়ে যাবে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় শাহানা, ইউএস সেক্রেটারি তিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন তিনি এই মুহূর্তে ভারতের পাশে রয়েছেন, এবং শুধুমাত্র এই ইউএস নয়, বিশ্বের বিভিন্ন মানুষ এই বিষয়ে সোচ্চার হচ্ছে, শক্তিধর দেশগুলো সোচ্চার হচ্ছে। তারা বলছেন এই পরিস্থিতিতে সন্ত্রাসবাদ ইস্যুতে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা কথা বলবেন, গর্জে উঠবেন, এবং ভারতের এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু ভারতের পাশে দাঁড়ানোর বার্তা বা পাশে দাঁড়ানোর কিন্তু আশ্বাস এই দেশগুলো, বা বলা যায় বিশ্বের তাবড় তাবড় দেশ কিন্তু ইতিমধ্যেই দিয়েছে। একেবারেই তাই, এবং পেহেলগাঁও ইস্যুতে সবচেয়ে বড় কথা যেটা, ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে আমেরিকা, এবং এরপর পাকিস্তানের ক্ষেত্রে ঠিক কি পরিস্থিতি তৈরি হচ্ছে, চাপে পড়ে রুবিওকে ফোন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের, ঠিক কি গোটা ঘটনা দেখাবো প্রতিবেদনের মাধ্যমে।
পেহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশ। এই ঘটনায় করা প্রত্যাঘাতের বার্তা দেওয়া হচ্ছে ভারতের তরফে, জানিয়ে কাঁপুনি ধরে গিয়েছে পাক প্রশাসনের অন্দরে। আর ভারতের সঙ্গে তীব্র উত্তেজনার মাঝেই এনএসএ পদে আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিককে নিযুক্ত করল পাকিস্তান। অর্থাৎ পাকিস্তান যে ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় ভীত সন্ত্রস্ত, এই ঘটনায় তার প্রমাণ বলছে কূটনৈতিক মহল। অন্যদিকে বুধবার রাতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। জয়শঙ্কর ফোনালাপ নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, পেহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলা নিয়ে শোক প্রকাশ করেছেন মার্কো রুবিও। একই সঙ্গে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে তা প্রশমন করতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে ভারতকে উৎসাহিত করেছেন তিনি। এদিকে রুবিওর সঙ্গে কথোপকথন নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এস জয়শঙ্কর। সেখানে তিনি লিখেছেন, পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে কথা হচ্ছে। ঘটনার হত্যাকারী, মদতদাতা এবং পরিকল্পনাকারীদের অবশ্যই বিচার ব্যবস্থার মুখোমুখি করা প্রয়োজন। পেহেলগাঁও ইস্যুতে আমেরিকা ভারতের পাশে দাঁড়ানোই কপালে চিন্তার ভাঁজ পড়েছে পাক সরকারের শীর্ষ নেতৃত্বের। আর ভারতের অবস্থানে ভয় পেয়ে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে ফোন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। স্বভাবতই প্রশ্ন উঠছে যে ভারতের প্রত্যাঘাতের আতঙ্কে কি কাঁপছে পাকিস্তান? বিপদ আঁচ করে মার্কিন সেক্রেটারি অফ স্টেটকে ফোন পাক প্রধানমন্ত্রীর, প্রশ্ন কূটনৈতিক মহলের। ক্যালকাটা নিউজ। এখান থেকে শাহানা এনআইয়ের যে রিপোর্ট, সেই রিপোর্টে স্পষ্টত এটা উল্লেখ রয়েছে যে সন্ত্রাসবাদীরা বা এই জঙ্গিরা কিন্তু এই ঘটনার বেশ কয়েকদিন আগে এসেছিল এবং তারা কিন্তু একটা পরিকল্পনা করে রেখেছিল। তারা 3D ম্যাপিং থেকে শুরু করে ঠিক কোন কোন পরিকল্পনার মাধ্যমে এগোনো যায় বা এই হামলা করা যায় সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা রিসার্চ করেছিল। এখান থেকে আমরা আলোচনায় যাব। এই মুহূর্তে কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। স্যার, প্রথমেই স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে, এবং যে বিষয়টা প্রথমেই আলোচনা করতে চাইবো যে এনআইএর যে রিপোর্ট, সেই রিপোর্টে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যেখানে এটা উল্লেখ যে সন্ত্রাসবাদীরা এই ঘটনা বা এই দুষ্কৃতিমূলক কার্যকলাপ ঘটানোর কিছুদিন আগে এসেছিল এবং তারা পরিকল্পনা মাফিক 3D ম্যাপিং সহ আরও বেশ কিছু জিনিস করেছিল বা কর্মসূচি পালন করেছিল, কি বলবেন? দেখুন, একটা কথা প্রথমে আমাদের পরিষ্কার বুঝে নেওয়া দরকার, সন্ত্রাসবাদ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সন্ত্রাসবাদ অ্যাকচুয়ালি একটা ওয়েল প্ল্যান্ড একটা ইন্ডাস্ট্রি। সেখানে যখন কোনো প্রজেক্ট এক্সিকিউশন হয়, সেখানে ফান্ড অ্যাকুমুলেশন থেকে শুরু করে সেটা কিভাবে কি প্ল্যানিং এর মাধ্যমে হয়, কবে কবে এক্সিকিউট করবে, কারা রেকি করবে, কারা কোন পজিশনে থাকবে, কারা ব্যাকআপ টিম হিসাবে থাকবে, কি করে ইন অ্যান্ড আউট হবে, এই এন্টায়ার ডিটেলিংটা একটা প্রজেক্টের মধ্যে থাকে, সেটাকে তারপরে এক্সিকিউট করা হয়। সুতরাং সন্ত্রাসবাদী যে 4 জনের ছবি আমরা দেখছি, সেটা শুধু 4 জন বা 6 জনে লিমিটেড নয়। আমি হলফ করে বলতে পারি এটা 20-25 জন 30 জনের টিম থাকবে এবং প্রতিটা টিমের আলাদা আলাদা জব রোল ছিল এবং প্রতিটা টিম সেই অনুযায়ী এক্সিকিউট করবে এবং সেই অনুযায়ী তাদের এসকেপ রুটও তৈরি ছিল। সুতরাং এনআইএ যে তদন্তটা করছে, সেই এনআইএ তদন্তটা ওয়ান ডাইমেনশনাল নয়, এটা মাল্টি লেয়ার তদন্ত, যেখানে একটা লেয়ার এটা দেখবে যে কার কি রোল ছিল, তাতে কি লোকাল অ্যাসেট কারা কারা ইনভলভ ছিল, আরেকটা লেয়ার এটা দেখবে যে লোকাল সাপোর্টিং টিম কে কে কাজ করেছে, কে কে লজিস্টিক সাপ্লাই করেছে, কে কে ডেটা দিতে সাপ্লাই করেছে, কে কে কোথাকার কি ইন্টিমেশন দিয়েছে, যে টেলিকমিউনিকেশন ডিভাইসেস গুলো কাজ করেছে তাদের এক্সাক্ট লোকেশন কি ছিল, সেই লোকেশনগুলো কি কি ব্যাকআপ ছিল, সেইগুলো দেখাটা খুব প্রয়োজনীয়। এবং সর্বশেষে যেটা সব থেকে বেশি প্রয়োজনীয়, আজকে এসকেপ রুট যেটা আছে, আমার যেটা মনে হচ্ছে এই অভিজ্ঞতা থেকে, যে এই এসকেপ রুটটা সবাই ফলো করতে পারে না। সুতরাং একটা বলা যায় যে 30-35% এসকেপ করে গেলেও 60-65% কিন্তু এসকেপ রুটে না গিয়ে হয়তো সেই এলাকাতেই বা সেই এলাকার থেকে বেরিয়ে গিয়ে সেই জঙ্গলের মধ্যে কোথাও একটা আছে। তাই জন্য এনআইএ কনফার্মেটরি প্রেজেন্সটাকে জানতে চাইছে, সো দ্যাট সেখানে ফার্স্ট হিট বা সেখান থেকে কোনো রকম একটা তারা অপারেশনাল ডায়নামিক্স বার করতে পারে। সুভাষিস বাবু, এখান থেকে আরো একটা বিষয় আমরা দেখেছি, 4টি গুরুত্বপূর্ণ জায়গায়, রীতিমতো সম্ভাব্য জায়গায় নজর রেখেছিল এই জঙ্গিরা এবং তারপর বৈশরণকে বেছে নেওয়া হয়।
এবং দুদিন সময় ব্যয় করেছিল, তার মানে একটা অনেক দিন ধরে তাদের এই হোমওয়ার্ক চলেছে, একটা রেকি করেছে তারা অনেক দিন ধরে। এবং এক্ষেত্রে তো কোনো একটা জায়গায় গিয়ে শুভাশিস বাবু, আপনি কিছুক্ষণ আগেই যে বিষয়টা বলছিলেন যে লোকাল যারা রয়েছে তাদেরও একটা ইনভলভমেন্টের কি সম্ভাবনা থাকতে পারে, এবং সেটা কতটা অ্যালার্মিং? দেখো, লোকাল বলতে আমি একবারও প্রথম দিন থেকে বলে যাচ্ছি যে গোটা একটা গ্রাম ইনভলভ, সেটা আমি বলছি না। একদম। কিন্তু যেরকম ইন্টেলিজেন্সের একটা অ্যাসেটস থাকে, যে গোটা গ্রামের মধ্যে 5টা ইন্টেলিজেন্সের অ্যাসেট আছে যারা ডে টু ডে ইনফর্ম করে কোথায় টেররিস্ট তাদের বাড়ির লোকের সাথে দেখা করতে এসছে কিনা, কোথায় টেররিস্ট থাকতে পারে না থাকতে পারে। সিমিলারলি কাউন্টার ইন্টেলিজেন্স তারাও চালায়। সুতরাং তাদেরও গোটা গ্রামের মধ্যে হয়তো 4-5টা লোক আছে যারা এটা ইনফর্ম করে যে কোথা থেকে কোথায় লোকরা যাচ্ছে, কোথায় দর্শনার্থীরা বেশি আসে, কোথায় টুরিস্টরা বেশি আছে, এবং কোন জায়গাতে গেলে রেসপন্স টাইমটা অনেক বেশিক্ষণ তারা পাবে, কোথায় গেলে তারা হিট করে বেরিয়ে যাওয়ার টাইমটা অনেক বেশি পাবে। এই যে লোকাল ইনফরমেশনগুলো বা এই যে লোকাল ভাবধারা বা ধারণাগুলো ডে টু ডে তাদের কাছে যারা পৌঁছে দেয়, তারাও কিন্তু সমানভাবে অপরাধী, এবং তারা তাদের অ্যাসেট হিসাবে আজ নয় আগামী দিনেও কাজ করছে। এই লোকগুলোকে আইডেন্টিফাই করাটা ভীষণ দরকার। আজকে যারা মোমবাতি মিছিল নিয়ে রাস্তায় বেরিয়েছে, আমি হলফ করে বলতে পারি তাদের মধ্যে বহু মানুষ জানেন যে এই মানুষ, তাদের গ্রামের মধ্যে কোন মানুষরা অ্যাসেট হিসাবে কাজ করে এই টেররিস্ট অর্গানাইজেশনগুলো। তাদেরকে এগিয়ে এসে সাহায্য করতে হবে ইনভেস্টিগেশনকে, তাদেরকে এগিয়ে এসে বলতে হবে যে এই মানুষগুলো আমরা সন্দেহ করি যারা যুক্ত থাকতে পারে, কারণ তাদের পেটে লাথি পড়েছে, তাদের দরকার বেঁচে থাকতে কাকে কাকে ধরিয়ে দিলে তারা বেটার থাকবে সেটা ভাবার। দেখুন, একটা কথা স্পষ্ট জানা দরকার যে টেররিস্ট অর্গানাইজেশন আজকের ডেটে যেভাবে কাজ করে, এই যে রেকির কথা আপনি বলেছেন, দুদিন ধরে রেকি করেছে, কোন কোন জায়গায় রেকি হবে তার ডিটেলিংও তাদের কাছে আগে থেকে চলে আসে। ম্যাপ, টোপোশিট এবং আরো অনেক টেকনিক্যাল বিস্তার আছে যেগুলো আমি বলতে চাই না টেলিভিশনে। সেই সব জিনিসগুলো তারা পুঙ্খানুপুঙ্খ রেকি করে, এবং রেকি করার পরে এই রেকি টিমটা ফিরে গিয়ে ফাইনালাইজ রিপোর্ট দেয়। সেই রিপোর্ট অনুযায়ী তারা পরিষ্কার করে বুঝতে পারে যে তাহলে আমরা এই এই জায়গায় হিট করব। তখন তারা ঠিক করে কোন কোন টুলের মাধ্যমে হিট করবে, মানে কোন কোন ব্যক্তি যাবে যারা গিয়ে এই অসভ্যতা চালাবে। সুতরাং এই প্রসেসটা কিভাবে চলে, সেই প্রসেসটার কিভাবে তার এক্সিকিউশন হয়, এই পুরো জিনিসটা প্ল্যান মাফিক হয়। এখানে কোনো মাথা গরম করে কোনো রাগের মাধ্যমে করা কোনো ব্যাপার না, এটা ঠান্ডা মাথায় প্ল্যান করে করা একটা ঘটনা। এখান থেকে আরো একটা বিষয় জানতে চাইবো, ইতিমধ্যেই এই ঘটনার পর ভারতের তরফ থেকে একাধিক পদক্ষেপের কথাও জানানো হচ্ছে বা গ্রহণ করা হচ্ছে। সেক্ষেত্রে এই ঘটনার পর ঠিক প্রত্যাঘাত কেমন হওয়া উচিত, সামরিক নাকি কূটনৈতিক? দেখো, একটা কথা বোঝা দরকার যে ইন্টেলিজেন্স আর ইনভেস্টিগেশন দুটো প্যারালালি কাজ করবে, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এনআইএ এর মতো ইনভেস্টিগেট করবে, বাট ইন্টেলিজেন্স এন্ড অপারেশন তাদের মতো করে কাজ করবে। ভারত যে পরিস্থিতির মধ্যে আজকে আছে তার দুটো প্রেসার পয়েন্ট আছে। একটা হচ্ছে রাজনৈতিক প্রেসার পয়েন্ট, political pressure point on the government to prove that they have the supremacy on Pakistan government. দ্বিতীয় যে প্রেসার পয়েন্টটা হচ্ছে যে সেটা হচ্ছে যে পারফরমেন্স প্রেসার পয়েন্ট। আজকে যে ঘটনাটা ঘটেছে ওটা ডাইরেক্টলি ভারতবর্ষের সংবিধানের উপরে আঙুল তুলে দিয়েছে। সুতরাং এই যে দুটো ঘটনা ঘটেছে এর উত্তর দেওয়ার জন্য পৃথিবীর তৃতীয় লার্জেস্ট সামরিক শক্তিকে আজকে উঠে দাঁড়াতে হবে। কিন্তু আমি আবারও বলছি, এটা কোনো পাড়ার মারপিট নয় যে মাথা গরম করে গিয়ে ভারত অ্যাটাক করবে। এটা এমন একটা প্ল্যানিং যেটা খুব ঠান্ডা মাথায় করতে হবে, এবং এমন একটা প্ল্যানিং যার সময়সীমা এবং কিভাবে অ্যাটাক করবে তার ডাইমেনশনসগুলো তাদের ঠিক করতে হবে। যতটা ভারতবর্ষের স্টেপসগুলো দেখে আমার মনে হচ্ছে বাইরে থেকে, সেটা হলো ভারতবর্ষ মাল্টি ডাইমেনশনাল অ্যাটাকে যাবে। প্রথমেই যেটাতে স্পাইনটা ভেঙে দেওয়ার ভারত চেষ্টা করছে এবং যেটার জন্য ভারত অনেকটা এগিয়ে গেছে, সেটা হলো পাকিস্তানের ইকোনমিক অবস্থান এমনিতেই খুব খারাপ, সেই ইকোনমিক অবস্থানটা একদম ধূলিসাৎ করে দিতে। এবং সেটা হলে পাকিস্তানের মধ্যে 4 রকমের এফেক্ট হবে। প্রথম এফেক্ট হচ্ছে পাকিস্তানের ইন্টারনাল যে পলিটিক্যাল কনফ্লিক্ট যেটা বালুচিস্তানে চলছে বা সিন্ধ প্রভিন্সে চলছে, সেগুলো বা খাইবার পাখতুনখোয়ায় চলছে, সেই পুরো জিনিসটা অনেক এফেক্টিভলি বেড়ে উঠবে, তাতে পাকিস্তানের ইন্টারনাল কনফ্লিক্ট বাড়বে। দ্বিতীয় জিনিসটা যেটা ঘটবে সেটা হচ্ছে আফগানিস্তান বর্ডারে পাকিস্তানের উপরে যে প্রেশারটা আফগানিস্তান সৃষ্টি করে রেখেছে সেটা অনেক হাই ভলিউমে বাড়বে। থার্ড হচ্ছে পাকিস্তান এনার্জি ক্রাইসিস, বা যেটা খুব গোদা বাংলা ভাষায় বলতে গেলে হয় ইলেকট্রিসিটি বা বেসিক ওয়াটার সাপ্লাই লাইনটা নিয়ে খুব প্রবলেমের মধ্যে পড়বে। এতে কি হবে, সাধারণ মানুষ খেপে উঠবে তাদের ইমিডিয়েট গভর্নমেন্টের উপরে, এবং দেয়ার ইজ এ হাই চান্স অফ সিভিল ডিসোবিডিয়েন্স। আমরা অলরেডি দেখেছি পুলিশের সাথে আর্মির একটা স্তরের কিন্তু টাসেল অলরেডি লেগে গেছে।
সুতরাং এটা বলাই যায় আর্মিও বিভিন্ন টুকরে ভাঙতে চলেছে। এই পুরো জিনিসটা যেটা স্পাইনাল কর্ড বা স্পাইনাল পয়েন্টার বলতে পারেন, সেটা হলো ইকোনমি। ভারত সেখানেই ফার্স্ট হিট করেছে। সেকেন্ড হচ্ছে, আমার ভীষণভাবে মনে হচ্ছে যে আর্মি যেমন মুভমেন্ট করছে সেরকম ভাবে এবারে খুব অ্যাগ্রেসিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি আমি নেভাল সাইডে, এবং খুব অ্যাগ্রেসিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি আমি এয়ারফোর্সের। কিন্তু নেভাল সাইডের একটা জিনিস পাকিস্তানের বোঝা উচিত, পাকিস্তান হ্যাজ ভেরি ভেরি মিনিমাল নেভাল কোয়ালিটি। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতবর্ষের যে নেভির সাপোর্ট আছে, সেই নেভি কিন্তু ভারতবর্ষ অ্যারাবিয়ান সিটা পাকিস্তানকে ধূলিসাৎ করে দিতে পারে। আর যদি সেই ঘটনা ঘটায়, আমাদের এয়ারফোর্স যত সম্ভব যে যে জায়গায় দরকার সেই জায়গায় রেডি আছে। সুভাষিস বাবু, এখান থেকে আরো একটা বিষয় জানার চেষ্টা করব, যে বিষয়টা আমরা দেখেছি এর আগেও ভারতের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। 2016 সালেও নেওয়া হয়েছিল, পাকিস্তানি আর্টিস্টদের ব্যান করা হয়েছিল এদেশে, এবং এখনো একই ধরনের ঘটনা ঘটেছে। পাকিস্তানি সঙ্গীত বন্ধ করা হয়েছে, এবং পাকিস্তানও কিন্তু আবার কঠোর অবস্থান নিয়েছে, সে দেশের যে এফএম আছে সেখানে ভারতীয় সঙ্গীত চলবে না, এমন রীতিমতো স্টেপ নেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে দুই দেশের সংস্কৃতি চর্চার ওপর কি কোনো প্রভাব পড়তে পারে? ভারতের ওপর এর কি প্রভাব পড়তে চলেছে, এবং দুই দেশের সর্বোপরি সম্পর্কের ওপর এর কি প্রভাব পড়তে চলেছে? দেখুন, এই জিনিসটা যেটা বললেন, এক কথায় বলে কালচারাল আইসোলেশন। এই কালচারাল আইসোলেশন ইজ এ পার্ট অফ কালচারাল ডিপ্লোমেসি। কালচারাল ডিপ্লোমেসি এমন একটা জিনিস যা হোল্ডারশিপটা খুব ইম্পর্টেন্ট। মানে কালচারালি আপনি আমাকে ব্যান করলেন, সেখানে আপনার ইমেজ, গ্লোবাল ইমেজ, আর আমার গ্লোবাল ইমেজ বা আমার গ্লোবাল ভ্যালু বা আপনার গ্লোবাল ভ্যালু ইজ মোর ইম্পর্টেন্ট টু নো। সেক্ষেত্রে যদি একটা পাড়ার খারাপ লোক বলে কালকে থেকে আপনার সাথে কথা বলবো না, সেটা কিন্তু গোটা পাড়াতে আপনাকে বদনাম করে না। কিন্তু যদি উল্টো জিনিসটা ঘটে, যে আপনি বলেন একটা খারাপ লোককে কালকে থেকে আপনার সাথে কথা বলবো না, তাহলে এমন একটা জিনিস ঘটে যে পাড়ার বাকি লোকরাও তাদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। সুতরাং এখানে ইমেজ ভ্যালুটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি সহজভাবে বোঝাবার জন্য উদাহরণটা দিলাম। এবার ঘটনাটা বোঝার চেষ্টা করুন। পাকিস্তান আমাদের গান বাজনা ব্যান করলো, এফএম ব্যান করলো, ডাজেন্ট ম্যাটার। পাকিস্তানের বহু শিল্পী এখানে এসে রুটি রোজগার চলে তাদের। শুধু তাই নয়, পাকিস্তানে যে পরিমাণে আমাদের এখানকার বলিউডের গান বাজনা এবং জিনিসপত্র বিক্রি হয়, মানে সাংস্কৃতিক জিনিসপত্রের আদান প্রদান ঘটে, পাকিস্তানের রেভিনিউতে আবার একটা হিট করলো। আমি আলোচনায় আসছি, একটা চাঞ্চল্যকর তথ্য আরো একবার দেখায়। এনআইএ রিপোর্টে যে চাঞ্চল্যকর তথ্যগুলো উঠে এসেছে ইতিমধ্যেই, অর্থাৎ একটার পর একটা গুরুত্বপূর্ণ তথ্য যে উঠে এসেছে, যে ক্ষেত্রে যে এই জঙ্গিরা যারা এই পেহেলগাঁও অ্যাটাকের সঙ্গে যুক্ত রয়েছে, তারা আগেই কতদিন আগে এদেশে এসেছিল, 4 জন নয়, ঘটনার সঙ্গে জড়িত ছিল 6 জঙ্গি। এমন চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই উঠে এসেছে এনআইএ রিপোর্টে। জঙ্গিদের সহায়তার জন্য একটি ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল, অর্থাৎ জঙ্গিদের সহায়তার জন্য আগে থেকেই একটা ফুল প্ল্যানিং করা হয়েছিল, যার সদস্য সংখ্যা ছিল প্রায় 20 জন। এনআইএ রিপোর্টে সেই তথ্যই উল্লেখ রয়েছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, নেটওয়ার্কের 4 জন সদস্য সরাসরি হামলার পরিকল্পনা এবং বাস্তবায়নে সাহায্য করে। জঙ্গিরা পেহেলগাঁওয়ের পাশাপাশি আরও কয়েকটি জায়গায় রেকি চালিয়েছিল। একদিকে পেহেলগাঁওয়ে আক্রমণ, পাশাপাশি আরও কয়েকটি জায়গায় রেকি। জঙ্গিদের লক্ষ্য ছিল আরও 3টি পর্যটক গন্তব্য। এনআইএ রিপোর্টে সেই তথ্য উল্লেখ রয়েছে। জঙ্গিদের টার্গেট ছিল কাশ্মীরের গুলমার্গ, পেহেলগাঁও সহ আরও বেশ কয়েকটি জায়গা। ঘটনার 7 দিন আগে আততায়ীরা ঘটনাস্থলে ঘাঁটি গেড়েছিল, তেমনটা উল্লেখ রয়েছে এনআইএ রিপোর্টে। এবং যোগাযোগের জন্য চীনা আলট্রা ভার্সন অ্যাপ ব্যবহার করেছিল এই জঙ্গিরা। এই গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে, এবং জঙ্গিরা এখনো পেহেলগাঁওয়ের জঙ্গলে লুকিয়ে আছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা। এনআইএ রিপোর্টে তো একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সেই বিষয়ে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। সুভাষিস বাবুকেও সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। এখান থেকে এখন সময় হচ্ছে একটা বিরতির। ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জিরো আওয়ার। সরাসরি আমি চলে যাব সুভাষিস বাবুর কাছে। সুভাষিস ব্যানার্জি কূটনৈতিক বিশেষজ্ঞ রয়েছেন আমাদের সঙ্গে। সুভাষিস বাবু, যে প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম, যে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে এর কি প্রভাব পড়তে চলেছে, কারণ এবারে তো সংস্কৃতি চর্চাতেও বাধা নিষেধ। হ্যাঁ, দেখুন, এটা শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক বলে না, আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষের যে গ্লোবাল ইমেজটা আছে, উই আর লিডিং ওয়ান অফ দ্য বিগেস্ট মানে রিসোর্সেস ইন দ্য ওয়ার্ল্ড। মানে আমরা এই কালচারাল ডিপ্লোমেসিতে পৃথিবীকে লিড করি। সেখানে ধরুন আজকে বিমস্টেক বলুন, ব্রিক্স বলুন, ইউনাইটেড নেশনস বলুন, যে ইভেন ওভারসিজ ইসলামিক কনফারেন্স বলুন, যেখানে আপনি বলুন, সেখানে কিন্তু ভারতবর্ষের নিজস্ব একটা প্রতিচ্ছবি আছে। এই প্রতিচ্ছবিটা আজকে আঘাত পেয়েছে ভীষণভাবে যখন পাকিস্তান এই ধরনের নক্কারজনক কাজ করেছে, এবং তাতে ভারতবর্ষের যারা অ্যালাই তারা তো বটেই, পৃথিবীর এমন বহু দেশ যাদের সাথে ভারতবর্ষের বাণিজ্যিক কূটনৈতিক কোনো সম্পর্কই সেভাবে দৃঢ় না,
সেই দেশটা পর্যন্ত নিজের একটা স্ট্যান্ড নিয়েছে, এবং সবাই যে স্ট্যান্ডটা নিয়েছে সেটা হচ্ছে আতঙ্কবাদের এগেনস্টে, মানে এগেনস্ট নাশকতা। এই এগেনস্ট নাশকতা বলে তারা যে দেশটাকে আইডেন্টিফাই করেছে ওটা পাকিস্তান। সুতরাং পাকিস্তান আমাদের কি ব্যান করলো না করলো সেটার থেকে অনেক বড় প্রশ্ন হচ্ছে গ্লোবাল স্যাংশন পাকিস্তানের পক্ষে কতটা হেভি হতে চলেছে। কারণ সবাই কিন্তু আইডেন্টিফাই করেছে ওয়ান এলিমেন্ট অ্যাকশন, মানে পরিষ্কার বলে দিয়েছে যে পাকিস্তান যে নাশকতাটাকে সমর্থন জানিয়েছে আজকের ডেটে, সেটা কিন্তু ইজ অলরেডি অন দ্য সারফেস। আমরা ইউনাইটেড নেশনসে অলরেডি প্রেজেন্টেশন দিয়ে ফেলেছি। সুতরাং ইট ইজ ভেরি ক্রিস্টাল ক্লিয়ার ফ্রম আওয়ার এন্ড যে আমরা এই কারণে পাকিস্তানকে সরাচ্ছি। কিন্তু গোটা পৃথিবীও কিন্তু আজকে ভিসা প্রসেস বলুন বা যে কোনো আলাদা ডিপ্লোমেসি বলুন, সব জায়গা থেকে গোটা পৃথিবীও এটা বলতে শুরু করে দিয়েছে যে হ্যাঁ, উই আর স্ট্যান্ডিং বাই ইন্ডিয়া। মানে ডিপ্লোম্যাটিক ভাষায় যদি বলতে হয়, উই আর স্ট্যান্ডিং বাই ইন্ডিয়া মানে উই আর এগেনস্ট পাকিস্তানস উইল টু এন্ডোর্স টেররিজম। একেবারে সুভাষিস বাবু, এখান থেকে অর্থাৎ আপনি যে বিষয়টা তুলে ধরলেন যে গ্লোবালি কোনো একটা জায়গায় গিয়ে পাকিস্তান যেন আগের থেকেই পাকিস্তানকে নিয়ে বিভিন্ন জায়গায় নানা ধরনের নেতিবাচক আলোচনা তো চলছিলই, এবারে যেন আরো পরিষ্কার হয়ে গেল যে সন্ত্রাসবাদীদের অনেকাংশেই পাকিস্তানে মদত দেওয়া হয়, এবং গ্লোবালি কি আরো কোণঠাসা জায়গায় এসে পৌঁছালো পাকিস্তান? কারণ শক্তিধর দেশের যারা রাষ্ট্রপ্রধান রয়েছেন তারা ইতিমধ্যেই ভারতের পাশে দাঁড়িয়েছেন। আমি একটা ছোট্ট কথা অ্যাড করতে চাই কথাটার সাথে। এই যে আপনি যেটা স্টার্টে বলেছিলেন যে এনআইএ এর ইনভেস্টিগেশনটা, এই এনআইএ ইনভেস্টিগেশনটা তাই জন্য জরুরি। দেখুন, এই এনআইএ এর ইনভেস্টিগেশনের লোক যদি টেররিস্টটা ধরা পড়ে সেটা ঠিক আছে, ইটস ওয়েলকাম। বাট যদি ধরা নাও পড়ে, সেই এনআইএ ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে যে তথ্যগুলো বেরোবে, যে ডকুমেন্টেশন গুলো বেরোবে, সেই ডকুমেন্টেশন গুলো কিন্তু টেকনিক্যাল কমিটির কাছে পৃথিবীর সামনে তুলে ধরাটা ভারতের পক্ষে কূটনৈতিকভাবে ভীষণভাবে জরুরি। যদি সেটা হয়, তাহলে কিন্তু পৃথিবীর কাছে এটা পাকিস্তান আর কোনোদিনই বলতে পারবে না, এই ক্লেমটাও করতে পারবে না যে আমরা কোনো নাশকতার সাথে যুক্ত নই, আমাদের ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেটা ইউনাইটেড নেশনসে বারংবার পাকিস্তান গলা শুকিয়ে একদম মানে নেকা সেজে বলার চেষ্টা করেছে, সেটা কিন্তু সুভাষিস বাবু, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তান হয়তোবা সেই কথাটা বলতে পারবে না। তার কারণ বেশ কয়েকদিন আগে খাজা আসিফের মন্তব্য নিশ্চয়ই আপনার মনে আছে। তিনি সন্ত্রাসবাদী কার্যকলাপ বা সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তান যে দীর্ঘ কয়েক বছর ধরে যুক্ত রয়েছে সেই কথা কিন্তু স্বীকার করেছিলেন একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে। হ্যাঁ, কিন্তু সেখানে উনি যে দুটো পাওয়ারফুল রাষ্ট্রের কথা বলেছে, তাদেরও রাজনৈতিক স্টেবিলিটিটা খুব ইম্পর্টেন্ট এখানে। সুতরাং কারণ দেখুন, সবারই নিজস্ব ডাইনামিক্স আছে। যদিও উনি ইউকে আর ইউএস এর নামটা বলে উনি এটা একবারও বলেননি যে তাদের সরকার ইনভলভড আছে। এরকমও হতে পারে যে সেই দেশে নিবাসী কোনো কর্পোরেটও ফান্ড করতে পারে টেররিজম, ইউ নেভার নো। সুতরাং সেইটা স্পেসিফিক্যালি বলতে গেলে বা কোন দেশের কোন কর্পোরেটসরা এতে ইনভলভ থাকতে পারে বা কোন দেশের কি চরিত্র থাকতে পারে, সেইগুলো জানার জন্য একটা ফুল প্রুফ ইনভেস্টিগেটিভ রিপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই ইনভেস্টিগেশন, তাই জন্য আমি বলছি, বারবার করে বলছি, মিলিটারি অপশন, ইন্টেলিজেন্স অপশন সেগুলো থাকবে, কিন্তু ইনভেস্টিগেশন রিপোর্টটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইন্টারন্যাশনাল করিডোরস। একেবারেই অনেক ধন্যবাদ জানাবো সুভাষিস বাবু এখান থেকে। সত্যি এনআইএ রিপোর্টটা ভীষণভাবে প্রয়োজন, এবং শাহানা সুভাষিস বাবু যেটা বললো যে এনআইএ রিপোর্টে যে তথ্যগুলো সামনে আসছে বা এই তথ্যগুলো সামনে আসা ভীষণভাবে জরুরি, যাতে পাকিস্তান এই বিষয়টা কোনোভাবেই অস্বীকার করতে না পারে। একদম তাই, এবং গ্লোবালি কোনো একটা জায়গায় গিয়ে তো পাকিস্তান যে যথেষ্টই কোণঠাসা পরিস্থিতিতে রয়েছে তা ইতিমধ্যেই পরিস্ফুটিত, আগামী দিনে হয়তো বা আরো স্পষ্ট হবে। এবং এনআইএ রিপোর্ট আসার পর এবং পরবর্তী কি ঘটনাক্রম আর ঘটে সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তবে দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজ।